স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। ক্ষমতা চিরস্থায়ী করার চিন্তা থেকেই ইভিএম বেছে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। কারচুপির সুযোগ রয়েছে এমন অভিযোগের মধ্যেও প্রায় 4,000 কোটি টাকা খরচ করে ইভিএম কেনে তৎকালীন ক্ষমতাসীনরা। তবে বিপুল অঙ্কের টাকায় কেনা মেশিনগুলোর বড় অংশই অকেজো বা নষ্টের পথে। তাই রাষ্ট্রের অর্থ অপচয়ে জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের। এদিকে স্বচ্ছতা আনতে আগামী জাতীয় নির্বাচন ব্যালটে হবে বলে জানিয়েছে নতুন নির্বাচন কমিশন। 6 বছর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনা হয়। 2018 সালে ইসির এই প্রকল্পে সরকার বরাদ্দ দেয় 3,825 কোটি টাকা। বিভিন্ন মহলের বিরোধিতার মধ্যে তড়িঘড়ি করে ইভিএম কেনার সিদ্ধান্ত নেয় KM নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন। প্রথমে পরীক্ষামূলকভাবে 80,000 ইভিএম কেনা হয়। তবে মেশিনগুলোর মেয়াদ 10 বছর বলা হলে সংরক্ষণের অভাবে অকেজো হতে শুরু করে 3 বছরের মাথাতেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আওয়াল কমিশন 150 আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন করতে পারেনি। নতুন করে কেনা হয় আরও 1,50,000 ইভিএম। চলতি বছরের মার্চে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় 1 লাখেরও বেশি মেশিন নষ্ট, আরও কয়েক হাজার নষ্টের পথে। বিশাল অঙ্কের টাকা খরচ করে কেনা মেশিন অকেজো হওয়ার পাশাপাশি রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ অনেকেরই অভিযোগ ছিল ইভিএমে ভোট হলে কারচুপি করা সম্ভব। এমন বাস্তবতায় আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত নির্বাচন কমিশন জানায় আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ব্যালটে। নানাবিধ সমস্যা আছে, এগুলো ডিফারেন্ট টেকনিক্যাল ম্যাটার্স অনেক বিষয় আছে। তো জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আমরা এখনো চিন্তা করছি না। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, জনগণের অর্থ খরচ করে ইভিএম কিনে যারা টাকা নষ্ট করেছেন তাদের আইনের আওতায় আনা উচিত। ডিসিশন কিভাবে হয়েছিল সেটা আমাদের দেখতে হবে, এটা আইনের ব্যাপার। দেশের জনগণের টাকা আমরা হর হামেশাই বছরকে বছর দেখে আসছি অপচয় হয়েছে। সেখানে আমরা সরকারকে, যে সরকারের আন্ডারে নির্বাচন হয়েছে তাদের সদিচ্ছার উপরেই আমাদের দোষ দিতে হবে। অর্থ কী পরিমাণ খরচ হচ্ছে সেটা নিয়ে তারা খুব একটা ভাবিত ছিলেন না। আমাদের অর্থ খরচ করবার জন্যে যারা নির্দেশ প্রদান করেন একেবারে সর্বোচ্চ পর্যায়ে, সরকার প্রধান কিংবা যারা মন্ত্রী বা প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনের সদস্যবৃন্দ, তাদেরও কিন্তু এই বিষয়গুলো নিয়ে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা ভালো। তারা বলছেন, হয়তো ব্যবসায়িক কোনো স্বার্থ থেকে জনগণের কথা চিন্তা না করে প্রায় 4,000 কোটি টাকা দিয়ে ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন ক্ষমতাসীনরা। ব্যালটে ভোট দেওয়া মানে আমার অধিকার, আমি একটা কাগজের মাধ্যমে টিক দিয়ে আমার চয়েসটা আমি জানানো। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। শোক, ভালোবাসা ও ফুলেল শ্রদ্ধায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বিদায় নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা AF হাসান আরিফ। সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন প্রাঙ্গণে বেলা 11:15টার দিকে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে সচিবালয়ে। তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘ কর্মজীবনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। আপাতত তার মরদেহ রাখা হবে CMH হিমাগারে। সোমবার মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। দীর্ঘ 55 বছরে আইন পেশার সমাপ্তি টেনে এভাবেই শেষবারের মতো সুপ্রিম কোর্টে আনা হয় এই সিনিয়র আইনজীবী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মরদেহ। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা তার কফিন বহন করেন। এরপর অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ও তার দীর্ঘদিনের সহকর্মীরা। এছাড়া ছিলেন সরকারের উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশন সহ আইনজীবীরা। জানাজা শেষে কফিনে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। এরপর শ্রদ্ধা নিবেদন করে আইনজীবী সমিতি সহ বিভিন্ন সংগঠন। দীর্ঘদিনের সহকর্মীরা তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। আমি নিজেও একটা ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। তিনি বলেছেন যে আমি কাজ করে আনন্দ পাই এবং এই দেশকে যে নতুন করে সুযোগটা এসেছে এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। সিনিয়র আইনজীবীরা বলেন, হাসান আরিফের মৃত্যুতে আইন অঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হবে, যা পূরণ হবার নয়। জাতি আজকে এই অত্যন্ত বিদগ্ধ অবস্থার মধ্যে আছে। তার মৃত্যুতে সকল জুনিয়র এবং সিনিয়র আইনজীবীরা অত্যন্ত শোকাহত। পেশাগত জীবনের অনেক মামলা, উল্লেখযোগ্য মামলা এখন আজকে
সুপ্রিম কোর্ট ডিএলআই রিপোর্টেড বিল রিপোর্টেড কেস, যেটা ভবিষ্যতে যারা আইন পেশা থাকবে তাদের জন্য একটা সুবিধা হবে এবং অনুসরণীয় হবে। এরপর বেলা 12টার দিকে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাংলাদেশ সচিবালয়। এতে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। হাসান আরিফের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সৎ ও নিষ্ঠার সাথে তিনি আমৃত্যু দায়িত্ব পালন করে গেছেন। উপদেষ্টা পরিষদে অভিজ্ঞতা, মেধা, শক্তি, প্রাণ শক্তির যে একটা সমন্বয় আছে, সেখানে একটা বড় ঘাটতি হবে স্যারের এই প্রস্থানে। সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তার ছেলে। ওনার এই দীর্ঘ পেশাগত জীবনে জ্ঞাত বা অজ্ঞাতভাবে আপনাদের কারো কোনো কষ্ট থাকলে আপনারা ওনাকে মাফ করে দিবেন। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাসান আরিফ। ওই দিন রাতে ধানমন্ডির একটি মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টা, রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। পূর্বাচলে পুলিশের তল্লাশি চৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় দোষীদের দ্রুত বিচার ও নিরাপদ সড়ক সহ 5 দফা দাবি জানান তারা। এদিকে এই ঘটনায় গ্রেপ্তার প্রাইভেট কারের চালক সহ 2 জনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার রাত 3টার দিকে পূর্বাচল 300 ফিটের নীলা মার্কেট এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। এ সময় সেখানে দাঁড়ানো মোটরসাইকেল আরোহী বুয়েটের 3 শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে সিএসই বিভাগের 2য় বর্ষের ছাত্র মুহতাসিম মাসুদ ঘটনাস্থলেই মারা যান। তার 2 সহপাঠী মেহেদি হাসান খান ও অমিত শাহকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, এ ঘটনায় গ্রেফতার প্রাইভেট কারের চালক সহ 2 জনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পাওয়া গেছে। ওর শরীরে পাওয়া গেছে আপনার মদ এবং গাঁজা। ওই 3 জনের বিরুদ্ধে একটা নিয়মিত মামলা হয়েছে সড়ক পরিবহন আইনে এবং তাদেরকে ডোপ টেস্ট করা হয়েছে। ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ আসছে এবং তাদের ওই গাড়িতে তল্লাশি করে আমরা একটা বিয়ারও পাওয়া গেছে। এই 2টা মিলে তাদের বিরুদ্ধে আরেকটা নিয়মিত মামলার প্রস্তুতি চলতেছে, সেটা পুলিশ বাদী হয়ে মামলা করবে। ওই 3 জনকে আসামি করে করা হবে। প্রাইভেট কারের চালক মুবিন আল মামুন সাবেক একজন সেনা কর্মকর্তার ছেলে। এই ঘটনার পর থেকে সোচ্চার বুয়েটের শিক্ষার্থীরা। শনিবারেও বুয়েট শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। পরে সংবাদ সম্মেলন করে তারা। জানায়, হত্যাকাণ্ডের বিচার ছাড়াও আহতদের চিকিৎসার ব্যয় বহন, নিহত মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে বিবাদী পক্ষকে। পেছন থেকে একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে স্থির অবস্থায় থাকা মোটরসাইকেল সহ 3 জনকে আঘাত করে। এর ফলে তারা 3 জন সড়কের বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে নির্মমভাবে হত্যা করে এবং 2 জনকে গুরুতর আহত করে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সড়কের নিরাপত্তা নিশ্চিত ও তদন্তে বাধা প্রদানের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবিও তাদের। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। 2-1 দিনের মধ্যে ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ হবে। এই তালিকা ধরে দ্রুতই তাদের গ্রেপ্তার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। যানজট কমাতে অটোরিকশার লাইসেন্স দেওয়ার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা। বলেন, কোনো অপরাধ সংগঠিত হলে তার বিরুদ্ধে মামলা হবে। মামলার সব দায়িত্ব পুলিশের। সকালে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পুলিশ, ছাত্র জনতা ও রমনা থানা এলাকার নাগরিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সব অপরাধের মামলাই থানাকে নিতে হবে এবং কেউ ক্ষতিগ্রস্ত হলে পুলিশ তাকে সহযোগিতা করবে। তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। এ সময় পুলিশের দায়িত্ব পালনে অতীতের মতো কারো ব্যক্তি স্বার্থে ব্যবহৃত না হওয়ার ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। যুগ যুগ ধরে দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির অনেক নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দলের কর্মী সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। একই সাথে তিনি ভারতকে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলার আগে নিজেদের দিকে তাকানোর পরামর্শ দেন। এ সময় তিনি আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন জামাতে ইসলামের আমির। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন ভালো,
আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে নেন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের মানুষ প্রমাণ দিয়েছে। ইনশাআল্লাহ এই জাতির খেদমতের আল্লাহ সুযোগ দিলে আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব। আমরা বৈষম্যকে নির্বাসনে পাঠাবো। মূল্যস্ফীতি আগে ৮ বা ৯ আটকে রাখা হলেও এখন কোনো কারচুপি নেই বলেই মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, বিবিএসকে বলা হয়েছে তথ্য যা আছে তাই প্রকাশ করা যেন হয়, এখানে কারচুপির কোনো ব্যাপার নেই। আগে মূল্যস্ফীতি ৮ বা ৯ আটকে রাখা হতো বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের ৬ষ্ঠ সংস্করণের প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তিনি। মূল্যস্ফীতি জিডিপি নিয়ে তথ্য বিভ্রাটের পেছনে অনিচ্ছাকৃত কিছুটা ভুল রয়েছে, আবার নীতি নির্ধারকরাও তথ্য লুকানোর চেষ্টা করেন বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। জানান, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার সংস্কারে কাজ চলছে। পুঁজিবাজারে শেয়ার বাজারের দরপতনে রেগুলেটরদের দায় আছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। আর সামনের দিনগুলোতে আর্থিক শৃঙ্খলা ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতির চাকা বেগবান করা সহ বেশ কিছু চ্যালেঞ্জ তুলে ধরেন অর্থনীতিবিদ হোসেন জিলুর রহমান। কিছু যন্ত্রণা থাকবে, বিশেষ করে পুঁজিবাজার নিয়ে। শেয়ার মার্কেট প্রাইস কমে যাচ্ছে, পুঁজিবাজার চেয়ারম্যানকে কি রিমুভ করো মিছিল হচ্ছে, তার হিসেবে সেক্রেটারি। আমি এই ব্যাপারে অনড়, আমি বলছি তাকে রিমুভ, সেটাকে কিছুটা রিফর্ম করার চেষ্টা করি। রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভারের ওপর ছিনতাইকারীদের হাতে হাফেজ কামরুল হাসান নিহতের ঘটনায় 2 পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ। শনিবার দুপুরে ডিএমপি সেন্টারে এই তথ্য জানান ওয়ারিজোনের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার মফিজুল ইসলাম। তিনি বলেন, গেল 18 ডিসেম্বর হাফেজ কামরুল হাসান তার বন্ধুদের সাথে সাজেক যাওয়ার জন্য রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে সায়দাবাদ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাবার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাথারি আঘাত করে। উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। এই সময় তার সাথে থাকা স্মার্টফোন ও নগদ অর্থ ছিনিয়ে ছিনতাইকারীরা নিয়ে নেয় বলে জানায় পুলিশ। এই ঘটনায় কামরুলের বাবা ইমাম হোসেন যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে শাকিল ও আশরাফুল নামে 2 ছিনতাইকারীকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। আমরা যে 2 জনকে গ্রেপ্তার করেছি, শাকিল এবং আশরাফ, তারা আমাদের কাছে বলেছে যে তাদের সাথী রোহান তাকে ছুরিকা, মানে তার সাথে যে মোবাইল ছিল সেই মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় তাকে ছুরিকাঘাত করে 3 বার সে চেস্টের উপরে স্টেপ করেছে এবং রোহানকে তারা মেরে ফেলেছে। ফুটপাতে ছাতা সারাইয়ের কাজ করতেন জসিমউদ্দিন। সীমিত রোজগারে ছিল সাধারণ জীবন। 4 আগস্ট ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জসিমউদ্দিন। সেই থেকে শনির দশা নেমে আসে ছেলে ও 2 মেয়েকে নিয়ে তার স্ত্রী নার্গিসের সংসারে। যদিও পরিবারটিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। যাওয়ার সময় বলছে যে সে বাজার সদা নিয়ে আসবে, ঘরে কিছুই ছিল না, আমরা তো তার অপেক্ষায় বয়ে রয়েছি। তারপর কিছুক্ষণ পরে শুনি সে পুলিশের গুলিতে মারা গেছে। কথা ছিল বাড়ি ফেরার সময় বাজার নিয়ে আসবেন জসিমউদ্দিন। অপেক্ষায় ছিলেন স্ত্রী ও সন্তানরা। বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু বাজার নিয়ে নয়, নিথর দেহে। গত 4 আগস্ট ভোলার নতুন বাজারে পুলিশ ও ছাত্র জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নবীপুর এলাকার মোহাম্মদ জসিম। পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে 1 ছেলে ও 2 মেয়েকে নিয়ে দিশেহারা স্ত্রী। এখন আমরা কিভাবে কি করব? আমাকে সংসার অনেক কষ্টে চলে। আমার ছেলে মেয়ে 3 জন পড়াশোনা করাই, তাদের অনেক কষ্টে পড়াশোনা করাইতে পারি না। অভাবের তাড়নায় 8ম শ্রেণী পড়ুয়া বড় ছেলে সিয়াম হাল ধরেছে বাবার ছাতা মেরামতের দোকানের। যা উপার্জন হয় তাই দিয়ে চলে বাবাহীন সংসারের খরচ। এর মাঝেও সন্ধ্যায় বাড়ি ফিরে সারাদিনের ক্লান্ত শরীরে চালিয়ে যাচ্ছে নিজের পড়ালেখা। বাসার পারিবারিক কখন অবস্থা ভালো না, বাবা মারা যাওয়ানোর জন্য। আমার বোন আছে 2টা ছোট ছোট, তাদেরও আপনার পড়াশোনা চলে না, আমারও পড়াশোনা চলে না। এখন বাধ্য হয়ে এই কাজ করি, পাশাপাশি পড়াশোনাও করি। নিহত জসিমের ছোট 2 মেয়ের কণ্ঠেও বাবাহীন জীবনের স্মৃতিচারণ। খেলনায় না যেত, আমি ব্যাং না
দিতে ঘুরতে নিয়ে যাইতো এখন আব্বু নাই কেউ না দেয় না এখন আর আমার আব্বু টাকা দেয় না, কেউই দেয় না, আসার সময় কেউ কয় না খায়া যাবা কিছু লয়ে যেত। এদিকে নিহত জসিমের পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের তালিকা আমরা চূড়ান্ত করেছি এবং এই জসিমের পরিবারকে আমাদের সকল ধরনের সরকারি যে সুযোগ সুবিধা রয়েছে সেটা আমরা নিশ্চিত করব। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিকে আওতায় তাদেরকে নিয়ে আসবো। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের তালিকায় স্থান পাক জসিম উদ্দিনের নাম, আর শহীদদের জন্য দেয়া সব সুযোগ সুবিধা নিশ্চিত হোক, এমন দাবি তার পরিবারের। ডিবিসি নিউজ ডেস্ক। বৃষ্টি আর হিমেল হাওয়ায় জেঁকে বসতে শুরু করেছে শীত। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় উপকূলীয় এলাকাগুলোতে গুড়ি বৃষ্টি হচ্ছে। সোমবার থেকে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পৌষের শুরুতেই সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা। এর মাঝেই বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে বিরূপ আবহাওয়া। হাড় কাঁপানো শীত আর বৃষ্টিতে ভোলায় জনজীবন বিপর্যস্ত। ভোর থেকেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। ঘন কুয়াশা ও মেঘে আকাশ ঢেকে থাকায় সূর্যের দেখা মিলছে না। এতে তাপমাত্রা কমে শীতের প্রকোপ আরও বেড়েছে। বৃষ্টি বাদল হইতাছে, যাত্রী পায় না, আগের মতো যাত্রীও হয় না। আজকে ভোলার পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। আমন ধান কাটার মৌসুমে বৃষ্টিতে কাজ করতে কষ্ট হচ্ছে কৃষকের। এমন আবহাওয়া থাকলে রবি শস্যের ক্ষতির শঙ্কায় চাষিরা। বেগুনের চারা আছে, রোডেন গাছ আছে, শাকসবজি করছি, সমস্যা হইতে পারে বৃষ্টির কারণে। পটুয়াখালীর আকাশ মেঘাচ্ছন্ন, কুয়াকাটা, কলাপাড়া সহ অনেক জায়গায় গুড়ি বৃষ্টি হচ্ছে। দমকা হাওয়ায় শীত আরও বেশি অনুভূত হচ্ছে। গভীর সাগরে অবস্থানরত জেলেরা পড়েছেন বেকায়দায়। বেশি নেমে তাহলে কষ্ট হইবে। শীতে আপনার গাড়ি গুড়ি পাইতেছি না, ঠান্ডায় হয়ে যাইতেছে। সাতক্ষীরা ও ঝালকাঠিতে গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেশি। এর মাঝে যোগ হয়েছে বৃষ্টি। শীত আর বৃষ্টিতে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। যশোরে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। বেশিরভাগই ঠান্ডা, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত। তাদের কাশির সমস্যা হচ্ছে, তারপর হচ্ছে শ্বাস নিতে কষ্ট হয়। তো এসব ক্ষেত্রে আসলে তাদেরকে কি করতে হবে? তাদেরকে মনে করেন যে গরম জামা কাপড় পরায় রাখা, তাদের হচ্ছে মাথাটা ঢেকে রাখা, এগুলো করণীয়। তাপমাত্রার পারদ নামতে থাকায় চুয়াডাঙ্গায় খেটে খাওয়া মানুষও বিপাকে। বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের। সর্বোত্তরের জেলা পঞ্চগড়েও শীতে নাজুক জনজীবন। কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। হিমেল হাওয়ায় ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে 24-25 ডিসেম্বর রাজধানী সহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে। এতে সারা দেশে বাড়তে পারে শীতের তীব্রতা। এখন টেম্পারেচার যেটা কমার কথা সেটা না কমে যদি বাড়ে, মিনিমামটা যেটা আমাদের শীতের প্রকোপটা বাড়ায়, সেটা কিন্তু বাড়তির দিকে। যেহেতু আকাশ মেঘলা থাকার কারণে আমাদের দিনের আলোটা তেমন একটা আসছে না, এই জন্য অনুভূতিটা বেশি হচ্ছে শীতের। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে এবং ধুলা ধোঁয়ার মিশ্রণে বাতাস আরও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। ফলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 205 স্কোর নিয়ে বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় 3য় অবস্থানে রয়েছে ঢাকা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। আমন সংগ্রহ মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে ধান চাল সরবরাহ করলে কৃষক মিলারদের লোকসানের সুযোগ নেই, একথা বলেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে সিরাজগঞ্জের রাজশাহী বিভাগের সব জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সাথে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যাশা করে খাদ্য উপদেষ্টা আরও বলেন, ধান চাল সংগ্রহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে, যাতে দাম বাড়লে OMS, VGD সহ বিভিন্নভাবে এই ধান চাল বাজারে সরবরাহ করে দাম স্থিতিশীল রাখা যায়। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সহ আরও উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক। কিশোরগঞ্জের হাওড়ের মাছ দিয়ে সড়ক নির্মাণের ফলে সৃষ্ট সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজল কবির খান। দুপুরে কিশোরগঞ্জের ইতনা, মিঠামইন, অষ্টগ্রাম অল ওয়েদার সড়ক পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ঢাকায় বসে কোনো প্রকল্পের পরিকল্পনা করবে না। মানুষের সাথে কথা বলে প্রকল্প সম্পর্কে ভালোভাবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। মানুষের প্রয়োজন অনুযায়ী প্রকল্পের উদ্যোগ নেবে সরকার বলেও জানান তিনি। অর্গানিক নিউট্রিশন লিমিটেডের কারকুমা ফাংশনাল ফুড দেশের গণ্ডি পেরিয়ে এখন যুক্তরাষ্ট্রের মার্কেটেও পাওয়া যাচ্ছে। 21শে ডিসেম্বর রাজধানীর ব্লেকশোর হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে অর্গানিক নিউট্রিশন লিমিটেডে তাদের এই সাফল্যের কথা তুলে ধরে। যুক্তরাষ্ট্রের সফল রপ্তানির পর ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড
ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমোদনপ্রাপ্ত এসব পণ্য এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সুপারমার্কেটে এবং অনলাইন বাজার অ্যামাজনেও পাওয়া যাচ্ছে। এছাড়াও বাংলাদেশে এই পণ্যগুলো শিশু সুপারমার্কেট, মডেল ফার্মেসি সহ দারাজ, রকমারি ও এগ্রোর মতো অনলাইন মার্কেট প্লেসে পাওয়া যাচ্ছে। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্গানিক নিউট্রিশন লিমিটেডের এমডি ইফতেখার রশিদ সহ আরও অনেকেই। রাজধানীতে অভিযোজন পথ নির্দেশনা বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের আয়োজনে গুলশানের লেকশোর হাইট হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে দেশের সমতল অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং তাদের জন্য সংস্কৃতি বান্ধব অভিযোজন পথ নির্দেশনা নিয়ে আলোচনা হয়। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক কৌশল প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সহ শিক্ষক এবং বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। ছেলেদের পর এবার অনূর্ধ্ব 19 এশিয়া কাপের শিরোপা জেতার সুযোগ বাংলাদেশের মেয়েদের সামনে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফাইনালে কাল ভারতের মুখোমুখি হবে জুনিয়র টাইগ্রেসরা। ম্যাচ শুরু হবে সকাল 7:30টায়। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে হাড্ডাহাড্ডি লড়াই করে ফাইনালে এখন লাল সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াকে হারিয়ে শেষ 4 নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে সুপার 4-এর ম্যাচে ভারতের কাছে হেরেছে জুনিয়র টাইগ্রেসরা। এবার সেই ভারতের বিপক্ষেই ফাইনালে লড়বে বাংলাদেশ। অন্যদিকে ভারতের মেয়েরা আছে দারুণ ছন্দে। গ্রুপ পর্বে সবগুলো ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে শিরোপা ধরে রাখতে চায় তারা। তবে এশিয়া কাপের শিরোপা নিজেদের ঘরে আনতে বদ্ধপরিকর জুনিয়র টাইগ্রেসরা। ফাইনালে উঠে আমরা অনেক বেশি আনন্দিত। এটি আমাদের বড় একটি অর্জন, নতুন একটা চ্যালেঞ্জ ফাইনাল। তো আমরা সবাই চেষ্টা করব যেন আমাদের সর্বোচ্চটা দিতে পারি। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।